রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিলি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ঘটনার নাম ঐন্দ্রিজালিক অন্ধকার, লিখেছেন এহসানুল হক। ঢাকা শহরের যান্ত্রিক কোলাহল, গাড়ির হর্ন আর নির্মাণাধীন ভবনের দাতব অন্ধকার আর আর্তনাদের পেছনে ফেলে রায়হান যখন গ্রামের বাড়ির পথে রওনা হলো, তখন তার মনের মধ্যে এক প্রকার অদ্ভুত দ্বিধা কাজ করছিল। একদিকে ছিল বহু বছরের পুরনো সে চিরচেনা শৈশবের আশ্রয়ে ফিরে যাওয়ার এক কোমল অনুভূতি, অন্যদিকে বাবার অসুস্থতার খবর বুকের ভেতরে জমে থাকা অজানা এক আশঙ্কা। আনোয়ার সাহেব, রায়হানের বাবা, খুব সাধারণ একজন স্কুল শিক্ষক ছিলেন। নীতির প্রশ্নে অটল, কিন্তু স্বভাবের দিক থেকে মাটির মানুষের মতো সরল। এই সরলতা হয়তো তার জীবনের সবচাইতে বড় দুর্বলতা ছিল। গত কয়েক মাস ধরেই তিনি অসুস্থ ছিলেন। ঢাকার বড় বড় ডাক্তার রিপোর্ট অনুযায়ী তার শরীরের বিশেষ কোনো রোগ নেই, কিন্তু মানুষটা দিনে দিনে কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিলেন। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছেন, রাতের পর রাত ঘুমাতে পারেন না, আর মাঝে মাঝে এমন সব অদ্ভুত কথা বলেন যার কোনো কথার আগা মাথা নেই। রায়হানের মা সুফিয়া বেগম ফোনে কান্নাকাটি করে করে বললেন, বাবা তুই একবার আয়, তোর আব্বাকে কেমন যেন অন্যরকম লাগছে রে, আমার না ভয় করে। মায়ের ভয়টুকু রায়হানকে প্রায় এক প্রকার জোর করে টেনে এনেছে গ্রামের বাড়ি আমিনপুরে। বাসা থেকে নেমে ভাঙা চোরা রাস্তার ভ্যানে করে বাড়ির দিকে এগোতে এগোতে চারপাশে চিরচেনা দৃশ্যপট রায়হানের মনের ভেতরে অস্থিরতাকে কিছুটা সময়ের জন্য হলেও শান্ত করে দিল। রাস্তার দুপাশে দিগন্ত বিস্তৃত সবুজ ধানের ক্ষেত, দূরে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা দুই একটি মাটির ঘর, আর বাতাসে ভেসে আসা ভেজা মাটির সোদা গন্ধ, সবকিছুই আগের মতোই আছে। কিন্তু এই চেনা পরিবেশের গভীরেও কোথায় যেন একটা অচেনা সুর বাজছে, একটা অস্বস্তিকর নীরবতা। বাড়ির কাছাকাছি আসতেই তাদের বিশাল আকৃতির পুরনো আমলের বাড়িটা চোখে পড়ল। দোতলা একটা বাড়ির, রায়হানের দাদার আমলে তৈরি। সময়ের সাথে এর বাইরের প্লাস্টার খসে পড়েছে, দেওয়ালের শ্যাওলা ঘাড় সবুজ আস্তরণ। বাড়ির সামনে একটা মস্ত বড় উঠোনে এক পাশে তুলসী মঞ্চ আর অন্য পাশে একটা শিউলি ফুলের গাছ, কিন্তু সবকিছু কেমন যেন শ্রীহীন বিপন্ন হয়ে গেছে। বাড়ির পেছনে সে বিখ্যাত দিঘিটা, যার জলে শৈশবে ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটেছে রায়হান, আর সেই দিঘির জলকেও কেমন যেন অচেনা লাগছে। থমথমে বলে হলো। ভ্যান থেকে নামতেই ভেতর থেকে ছুটে এলো সুফিয়া বেগম। রায়হানকে দেখে তার ভেজা চোখ দুটো কেমন যেন নতুন করে জ্বলে উঠল। এসেছিস বাবা? আমি তো ভেবেছিলাম। কথাটা শেষ করতে পারলেন না তিনি। রায়হানের মায়ের কাঁধে হাত রেখে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো। চিন্তা করো না মা, আমি তো এসে গেছি। বাবা কোথায়? তোর আব্বা তো সে দুপুর থেকে ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে, ডাকেও সাড়া দেয় না। আমার বুকটা কেমন জানি করছে রে বাবা। রায়হান দ্রুত মায়ের রীতিমতো বাবার ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা অন্ধকার, জানালাগুলো বন্ধ থাকায় দিনের বেলাতেও রাতের আবহ তৈরি হয়েছে। বহু কষ্টে দরজা ধাক্কা দিয়েও ভেতরে ঢুকতে একটা ব্যবসা স্যাঁতস্যাঁতে গন্ধ তার নাকে এসে লাগলো। এই গন্ধটা ঠিক পরিচিত নয়, অনেকটা পচা পাতার গন্ধের সাথে পোড়া কিছুর গন্ধ মিশলে যেমন হয় ঠিক তেমন গন্ধ। ঘরের একটা কোনায় খাটের চাঁদে বড়ি দিয়ে শুয়ে আছেন আনোয়ার সাহেব। রায়হান কাছে গিয়ে আন্ত করে ডাকলো, বাবা। আনোয়ার সাহেব এমন ভাবে চমকে উঠলেন যেন গভীর ঘুম থেকে কেউ তাকে দুঃস্বপ্নের মধ্যে জাঁকিয়ে তুলেছে। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ রায়হানের দিকে তাকিয়ে বললেন,
কে? রায়হান, তুই কখন এলি রে? এই তো মাত্র এলাম। তুমি তুমি এমনভাবে শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ নাকি? আনোয়ার সাহেব উঠে বসার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার শরীরটা অসম্ভব দুর্বল দেখাচ্ছিল। চোখের নিচে কালি জমেছে, গাল ভেঙে গেছে। একসময় সেই প্রাণবন্ত মানুষটাকে এখন নিজের ছায়ার মতো মনে হচ্ছে। তিনি ফিস ফিস করে বললেন, আমার এখান থেকে চল, নিয়ে চল রে বাবা, আমি এখানে আর থাকতে পারছি না। কেন বাবা, কি হয়েছে বলো না? রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করলো। আনোয়ার সাহেব কিছু বলতে গিয়েও যেন বলতে পারলেন না, শুধু আতঙ্কিত চোখে ঘরের কোণগুলোতে তাকাতে লাগলেন, যেন সেখানে অদ্ভুত অদৃশ্য কিছু অস্তিত্ব তিনি টের পাচ্ছেন। রাতে খাওয়ার সময় রায়হান মায়ের সাথে বারান্দায় বসে রইলেন এবং উঠোনের শিউলি গাছের নিচটায় আবছা আবছা অন্ধকার, ঝিঝি পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। এই নিস্তব্ধতা যেন পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে। মা, সত্যি করে বলো, কি হয়েছে? বাবার এই দুর্দশা কিভাবে হয়েছে? সুফিয়া বেগম আঁচলে চোখ মুছলেন, তারপরে বলতে শুরু করলেন, কি আর হবে রে বাবা, সবাই ওই জামাল ভাইয়ের কারসাজি, সবই ওই জামাল ভাইয়ের কারসাজি। জামাল আনোয়ার সাহেবের চাচাতো ভাই। রায়হানের বাড়ির পাশেই তাদের বাড়ি। পৈতৃক সম্পত্তি নিয়ে বহু বছর ধরে দুই ভাইয়ের মধ্যে একটা চাপা অসন্তোষ চলছিল, বিশেষ করে বাড়ির পেছনের দিকটা আর তার পাশের কয়েক বিঘা ধানের জমি নিয়ে মূল সমস্যার সূত্রপাত। জামাল বরাবরই দাবি করে আসছে যে আনোয়ার সাহেব তাকে ঠকিয়ে বেশি সম্পত্তি দখল করে রেখেছেন। এই নিয়ে গ্রামে বেশ কয়েকবার সালিশ দরবার করা হয়েছে, তারপরেও কিছুই কোনো সমাধান হয়নি। সুফিয়া বেগম বলতে লাগলেন, তোর চাচা তো কম চেষ্টা করেনি জমিটা দখল করার। মামলা মোকদ্দমা করেও যখন কিছু করতে পারলো না, তখন থেকে বাবার এই অবস্থা শুরু হয়েছে। প্রথমে তো পাত্তা দিইনি, ভেবেছিলাম মানসিক সমস্যা, এমনিতে স্ট্রেস থাকার কারণে হয়তো বা হয়েছে, কিন্তু দিন দিন অবস্থা তো খারাপ হয়ে গেল। রায়হানের গলার স্বর কঠিন হয়ে গেল। সে বলল, কিরকম অবস্থা হয়েছিল বলো তো? তোর বাবা প্রায় আবল তাবল বাকে, আর বলে রাতে নাকি তার নাম ধরে দিঘির পাড়ে কেউ যেন ডাকে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, আর বলে একটা কালো ছায়ার মতো কে যেন তার বুকের উপরে চেপে বসে আছে। সেদিন তো ডাক্তার কবিরাজে দেখিয়ে ফেরার পথে বাড়ির পেছনে লেবু গাছটার নিচে ছোট্ট একটা পুতুল পেলাম, বুঝলি, কালো কাপড়ে মোড়ানো আর সারা গায়ে পিন ফোটানো। দেখি আমার বুকটা না কেঁপে উঠেছিল জানিস। রায়হান এসব বিশ্বাস করার মতো ছেলে নয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিল। যুক্তি আর বিজ্ঞান ছাড়া কোনো কিছুতেই সে বিশ্বাস করে না। সে মাকে বোঝানোর চেষ্টা করলো, মা, এগুলো কুসংস্কার। চাচার উপরে রাগের কারণে তোমরা হয়তোবা সাধারণ অসুস্থতাকে অন্য চোখে দেখছো। পুতুলটা হয়তোবা অন্য কোনো বাচ্চার খেলার জিনিসও হতে পারে, তাই না? না রে বাবা, তুই বুঝবি না। সুফিয়া কামালের কণ্ঠ যেন কেঁপে কেঁপে উঠল। ওই পুতুল পাওয়ার পর থেকেই তোর বাবার এই অবস্থা আরো খারাপ হয়ে গেছে। সে এখন দিঘির দিকে তাকাতেও ভয় পায় জানিস। সারাদিন কেমন যেন ঘরের মধ্যে থাকে। পরদিন সকালে রায়হান ঠিক করলো সে নিজেই সবকিছু খতিয়ে দেখবে। প্রথমে সে গেল তাদের পুরনো কাজের লোক রহিম চাচার কাছে। রহিম চাচা বহু বছর ধরে এই বাড়িতেই আছেন। গ্রামের নারী নক্ষত্র তার খুব ভালো করেই জানা। রহিম চাচা হুক্কায় টান দিতে দিতে বললেন, ছোট কর্তা, আপনি তো শহরেই আর এইসব তো কিছু বুঝবেন না। আপনার চাচা জামাল কর্তা ভালো না, তার মনটার মধ্যে খালি বিষ আর লোভ। যেদিন রাইতে আমি দিঘির পাড়ে গেছিলাম না মাছ ধরবার জন্য, দেখি জামাল কর্তা আমাকে বাড়ির দিকে চাগায়া কেমন যেন বিড়বিড় করে কি জানি কইতাছে, আর মাটি থেকে যেন পইতা রাখছে। আমার দেখা এমন করে তাকাইলো যেন আমি তার জল দেখতেছি। রহিম চাচার কথাগুলো রায়হানের মনের ভেতরে সন্দেহের ছোট্ট বীজ যেন বুনে দিল। সে ঠিক করলো রহিম চাচার সাথে সরাসরি কথা বলবে। জামালের বাড়ি রায়হানের বাড়ির মতো পুরনো, তবে অযত্নে আর অবহেলা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রায়হানকে দেখে জামাল চাচা প্রথমে বেশ অবাক হলেন। তার চোখে মুখে একটা অস্বস্তিকর ভাব রীতিমতো ফুটে উঠল, যা তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিরে রায়হান, হঠাৎ করে গ্রামে? সব ভালো তো নাকি? জামাল চাচা একটা প্লাস্টিকের চেয়ারে এগিয়ে দিয়ে বললেন, চাচা, বাবার শরীরটা তো ভালো না, তাই এলাম আর কি। রায়হান সরাসরি প্রসঙ্গ অবতারণ করলো।
শুনলাম সম্পত্তি নিয়ে আপনারা নাকি আবার ঝামেলা করেছেন। জামাল চাচার বুকটা কঠিন হয়ে গেল। ঝামেলা আমি করছি না, ঝামেলা তোর বাপ করেছে। ন্যায্য পাওনা থেকে সে আমাকে বঞ্চিত করেছে। আমি আমার হক ছাড়বো না। হক হাতার জন্য আইনি আদালত আছে চাচা, কিন্তু আপনি নাকি ইদানিং অন্য পথ ধরেছেন। রায়হানের কণার স্বর ছাঁচ ছিল। জামাল বিদ্রুপের হাসি আসলেন। কোন পথের কথা বলছিস রে? আমি তো সহজ পথে আছি। তোরা ব্যাপারটা যদি বেশি বাড়াবাড়ি করিস না, ফলাফল কিন্তু ভালো হবে না। ভালো চাস তো তোর অসুস্থ বাপ রে নিয়া সইলা যা। এই বাড়ি এই জমি আমার সাইরা দে, যা সইরা যা এখান থেকে। এই হুমকির মধ্যে রায়হান একটা অশুভ ইঙ্গিত খুঁজে পেল। চাচার আত্মবিশ্বাসটা ছিল খুবই অস্বাভাবিক, যেন তিনি নিশ্চিত রায়হান এখানে টিকতেই পারবে না। সেদিন রাতে রায়হান ঘুমাতে পারছিল না। বাবার ঘর থেকে মাঝে মাঝে গোঙানির মতো আওয়াজ ভেসে আসছিল। রাতে গভীর হওয়ার কারণে সাথে সাথে চারপাশের নিস্তব্ধতা যেন আরো চেপে বসছিল। হঠাৎ করে নাকের সে অদ্ভুত গন্ধটা আবারও এসে লাগলো, আগের চেয়ে আরো তীব্র, অসহনীয়। মনে হচ্ছে যেন ঘরের ভেতরে কিছু একটা পড়ছে। রায়হান টর্চের জেলে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কিছুই পাওয়া গেল না। বাবার ঘরের দিকে যেতে এসে দেখলো দরজাটা সামান্য খোলা, ভেতর থেকে ফিসফিসানির মতো অদ্ভুত আওয়াজ আসছে। আনোয়ার সাহেব যেন কারোর সাথে কথা বলছেন, অদৃশ্য কোনো এক সত্তার সাথে, কিন্তু ঘরে তো তিনি একা। রায়হান তার ঘরের ফাঁক দিয়ে উকি দিল এবং যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। আনোয়ার সাহেব বিছানায় বসে আছেন, তার দৃষ্টি দরজার নিবদ্ধ, কিন্তু তিনি রায়হানকে দেখছেন না। তিনি এমন ভাবে হাত পা নাড়ছেন যেন কাউকে কিছু একটা বোঝাচ্ছেন। তার গলার স্বরটা বিকৃত, খুবই অচেনা। তিনি বিড়বিড় করে বলছেন, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দে, আমি তোকে কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দে। হঠাৎ করে তিনি থেমে গেলেন। তার চোখ দুটো রীতিমতো বিস্ফারিত হয়ে গেল। তিনি আতঙ্কিত হয়ে দৃষ্টির ঘরের রীতিমতো ছাদের দিকে তাকালেন। তারপরে তার বুকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে বিছানায় লুটিয়ে পড়লেন। রায়হান ছুটে ভিতরে ঢুকলো। বাবা চোখ মুখে রীতিমতো জলের ছিটা দিয়ে তাকে কোনো মতে জ্ঞান ফিরানো। আনোয়ার সাহেব কাঁপছিলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম চলে উঠল। তিনি রায়হানকে জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদতে লাগলেন আর বললেন, ওরা ওরা আবার নিয়ে যাবে রে রায়হান, ওরা আমাকে ডুবিয়ে মারবে, দিঘির জলে ডুবিয়ে মারবে, ওরা দাঁড়ায় আসছে আমার জন্য। রায়হান তাকে শান্ত করার চেষ্টা করে বলল, কারা বাবা, কারা তোমাকে নিয়ে যাবে আমাকে বলো। কিন্তু আনোয়ার সাহেব আর কোনোই কথা বলতে পারলেন না। তিনি শুধু কাঁদতে লাগলেন আর ফ্যাল ফ্যাল করে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। পরদিন সকালে রায়হান সিদ্ধান্ত নিলেন সে মায়ের কোমরাসে লেবু গাছটার আশপাশটা ভালো করে দেখবে। বাড়ির পেছনে দিঘির পাড়ের দিকে যেতেই গাছটা চোখে পড়ল। বেশ পুরনো একটা পাতি লেবুর গাছ আছে, ডালপালাগুলো দিঘির জলের উপরে ঝুঁকে আছে। রায়হান গাছের গোড়ার বাতি সাবধানে সরাতে শুরু করলো। কিছুক্ষণ খোঁড়ার পরই শক্ত মতো কিছু একটা তার হাতে ঠেকলো। মাটি সরিয়ে যে যার বের করে আনলো, তা দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠলো। একটা ছোট্ট মাটির হাড়ি, লাল কাপড়ে মোড়ানো, মুখটা বাঁধা। দূরে দূরে বুকে সে কাপড়টা বাঁধনটা খুললো। ভেতরে যা ছিল তা কোনো মানুষের স্বাভাবিক মস্তিষ্ক কাজ হতে পারে না। হাড়িটার ভেতরে ছিল চাপ চাপ রক্ত, কয়েকটা মানুষের চুল, পশুর হাড়ের টুকরো আর কয়েকটা নাম না জানা গাছের শিকড়। সবকিছুর মাঝে একটা ছবি। আনোয়ার সাহেব অল্প বয়সে একটা সাদা কালো ছবি। ছবির ঠিক বুকের মাঝখানে একটা বড় সূচ ফোটানো। রায়হানের এতক্ষণে সব অবিশ্বাস, সব যুক্তিবদ্ধ, সব এক মুহূর্তে ভেঙে যেন চোরমার হয়ে গেল। তার হাত পা কাঁপতে শুরু করলো। সে বুঝতে পারছিল তারা এক অদৃশ্য ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। এই শত্রু শুধু আইনের পরোয়া করে না, সে মানুষের বিশ্বাস আর ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে। হঠাৎ করে দিঘির ওপার থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, অনেকটা পাখির ডাকের মতো, কিন্তু কোনো পরিচিত পাখির ডাক নয়। শব্দটা তীক্ষ্ণ এবং বেশ কর্কশ। রায়হান সেদিকে তাকাতেই দেখলো দিঘির ওপারে ঘন ঘন ঝোপঝাড়ের আড়ালে এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারে মূর্তিটার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু তার স্থির দাঁড়িয়ে থাকাটাই ছিল যথেষ্ট ভয়ঙ্কর। মূর্তিটা যেন রায়হানের দিকে এক পলক ভাবে তাকিয়ে আছে। রায়হান টর্চটা সেদিকে ফেলতেই মূর্তিটা দ্রুত জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে গেল। রায়হান বুঝতে বাকি রইল না রহিম চাচার কথাই সত্যি, জামাল চাচা
একা নন, তার পেছনে আরো কেউ একজন আছে, এমন কেউ যে এই অন্ধকার জগতের খেলা বা কালো জাদুর খেলা খুবই ভালো করে জানেন। সেই রাতটা ছিল অমাবস্যার রাত। চারিদিকে নিকষ কালো অন্ধকারে ঢাকা, থেকে থেকে মেঘের গুরু গুরু শব্দ হচ্ছিল, যেন ঝড় উঠবে। আনোয়ার সাহেব অবস্থা আজ সবচেয়ে খারাপ। তিনি সারাটা দিন কিছু খাননি, কথাও বলেননি, শুধু অদ্ভুতভাবে বিছানায় পড়েছিলেন। গভীর রাতে হঠাৎ করে সাফিয়া বেগমের চিৎকারে রায়হানের ঘুম ভেঙে গেল। সে ছুটে বাবার কাছে গিয়ে দেখলো বিছানা খালি, বাবা ঘরে নেই। সাফিয়া বেগম আতঙ্কে দিশেহারা হয়ে গেলেন। তিনি বললেন, তোর বাবা কোথায় সে গেল রে রায়হান, কোথায় সে গেল? রায়হান আর এক মুহূর্ত দেরি করল না। টার্চটা হাতে নিয়ে সে বাইরে বেরিয়ে গেল। উঠোন পার হতে সে দিঘির পাড়ের দিকে দৌড়াতে লাগলো। তার মন বলছিল বাবা ওখানেই গেছেন। দিঘির পাড়ে পৌঁছে সে যা দেখলো তার জীবদ্দশায় সে ভুলতে পারবে না। বিভৎস ভয়ঙ্কর এক দৃশ্য। আনোয়ার সাহেব দিঘির প্রায় মাঝামাঝি জায়গায় গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে আছেন। তার কোনো হুঁশ নেই। তিনি যেন অদৃশ্য শক্তির টানে জলের গভীরে এড়িয়ে চলেছেন। তার দৃষ্টি যেন স্থির হয়ে গেছেন, মুখ নির্বিকার হয়ে গেছে। বাবা! রায়হান চিৎকার করে জলে ঝাঁপ দিল। সাঁতরে সাঁতরে সে বাবার কাছে পৌঁছানোর আগেই সে বিকট শব্দে বাজ পড়ল। কাছাকাছি কোথাও বাজটা পড়ল। সেই আলোয় এক মুহূর্তের জন্য দিঘির ওপারের জঙ্গলটা আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। আর ঠিক তখনই রায়হান স্পষ্ট দেখতে পেল সেই লোকটাকে, পরনে কালো আলখাল্লা, মাথায় জট পড়া চুল, আর লোকটায় স্থির চোখে আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বিড়বিড় 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 করে কি যেন মন্ত্র পড়ছেন। তার কুৎসিত মুখে এক পৈশাচিক হাসি। রায়হান বুঝতে পারল এই সেই লোক, সেই তান্ত্রিক বা কবিরাজ যাকে জামাল চাচা ভাড়া করেছে। রায়হান সর্বশক্তি দিয়ে বাবাকে ঝাপটে ধরল, কিন্তু আনোয়ার সাহেবের শরীর যেন অদ্ভুত এক শক্তিতে ভরে গেল। তিনি রায়হানকে ছাড়িয়ে জলের আরো গভীরে যাওয়ার চেষ্টা করছেন। ধস্তাধস্তি শুরু হলো। রায়হানের মনে হচ্ছিল সে কোনো মানুষের সাথে নয়, প্রাণহীন দেহের সাথে যেন লড়ছে, যা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বহু কষ্টে টেনে হিচড়ে বাবাকে পানে তুলে নিয়ে আসলো। আর আনোয়ার সাহেব তখন পুরোপুরি অচেতন, তার শরীর বরফের মতো ঠান্ডা। রায়হান ভেজা শরীরে কাঁপতে কাঁপতে তার অচেতন বাবাকে ধরে পাড়ে বসে রইল। চারদিকে অমাবস্যার জমাট অন্ধকার। তার বুকের ভেতরে তখনও ভয় নয়, এক তীব্র ক্রোধ জন্ম নিচ্ছিল। সে বুঝতে পারল এই লড়াই শুধু তার বাবাকে বাঁচানোর জন্য নয়, এই কালো জাদু যুক্তিবিদ্যার বিরুদ্ধে অশুভ শক্তি দমনের বিশাল এক লড়াই। তাকে জিততেই হবে, যে কোনো মূল্যেই জিততেই হবে। দিঘির হিমশীতল জল থেকে বাবাকে টেনে তোলার পর রায়হানের ভেতরে সব দ্বিধা সংশয় কর্পূরের মতো উবে গেল। বাবার অচেতন দেহ, ঠান্ডা শরীরটা কোনো মতে পাঁচাকোলা করে বাড়ির ভিতরে আনার পর তার মা সাফিয়া বেগম বিলাপ করে কান্নায় রাতের নিস্তব্ধতায় খান খান হয়ে পড়েছিল। রহিম চাচা ছুটে এসে সাহায্য করলেন বাবাকে ঘরে তার বিছানায় শুয়ে দিতে। রায়হানের ভেতরের ক্রোধটা তখন এমন এক স্তরে পৌঁছেছিল যেখানে ভয় আর কোনো স্থান পায় না। সে আর যুক্তি আর বিজ্ঞানের দোহাই দিয়ে নিজেকে তার মাকে প্রবোধ দেওয়ার চেষ্টা করল না। সে বুঝে গিয়েছিল এই যুদ্ধটা এমন এক ময়দানে হচ্ছে যার নিয়ম কানুন তার জানা নেই। শত্রু অদৃশ্য, কিন্তু তার আঘাতগুলো নৃশংসভাবে দৃশ্যমান। আনোয়ার সাহেব গরম চাদরে রেখে দিয়ে রায়হান কোনো মতে বারান্দায় অন্ধকারে বসলো। তার ভেজা কাপড় থেকে তখনও জল ঝরছে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখের সামনে কেবল অদ্ভুত এক দৃশ্য ভাসছিল। জলের গভীরে তলিয়ে থাকা আর অসহায় বাবা, আর দিঘির ওপারে দাঁড়িয়ে থাকা সেই কানো আলখাল্লা পরা পৈশাচিক মূর্তিটা। সুফিয়া বেগম একসময় কান্না থামিয়ে ছেলের পাশে এসে বসলেন। তার স্বর ছিল রীতিমতো ভাঙা কিন্তু ধীর। আমি তোকে আগেই বলেছিলাম রায়হান, এটা কোনো সাধারণ অসুস্থতা নয়। জামাল ভাই আমাদের শেষ করে দেওয়ার জন্য এই কালো জাদুর পথটা বেছে নিয়েছে। রায়হান মায়ের দিকে তাকালো। তার চোখে কোনো জল ছিল না, ছিল এক শীতল প্রতিজ্ঞা। আমি জানি মা, আমি সব দেখেছি, কিন্তু আমি ওকে জিততে দেব না। রহিম চাচাটা পুরনো হারিকেন নিয়ে জ্বালিয়ে নিলেন। আলো আধারিতে তার মুখের রেখাগুলো আরো গভীর দেখাচ্ছিল। তিনি নিচু স্বরে বললেন, ছোট কর্তা, শয়তানের লোকে শয়তানি করে পারা যায় না, বুঝতে পারছেন?
ওদের ওস্তাদের বাইরে শেষ রাতে হয়, কিন্তু আমাকেও তো একজন ওস্তাদ আছে, সব কিছুর উপরে একজন তো আছেন। রহিম চাচার সহজ সরল কথাটা রায়হানের একটা পথের দিশা খুঁজে পেল। আগুন দিয়ে আগুন নেভানো যায়, কিন্তু তাতে নিজের ঘরও পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে পাল্টা তান্ত্রিক বা কবিরাজের কাছে গিয়ে নোংরা খেলার অংশ হতে চায় না। তারা এমন একজনের সাহায্য দরকার যার অস্ত্র হবে বিশ্বাস, কোনো লোভ নয়। রায়হান মাকে বললেন, মা, পাশের চণ্ডীপুর গ্রামে বড় মসজিদের ইমাম সাহেবের কথা খুব শুনতাম বাবার কাছে। বাবা বলতেন উনি নাকি খুব জ্ঞানী এবং আল্লাহওয়ালা মানুষ। তার নাম যেন কি ছিল? সাফিয়া বেগম রীতিমতো সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ইমাম আবু বক্কর সাহেব। খুব পরিচিত মানুষ। কত মানুষের যে তিনি উপকার করেছেন তার কোনো হিসেব নেই, কিন্তু তিনি কি সব রাজি হবেন? তাকে রাজি করাতেই হবে মা, এছাড়া আর কোনো পথ নেই। রাতের কণ্ঠে ছিল এক দৃঢ়তা। পরদিন ভোরে রায়হান এক প্রকার জেদ করে বেরিয়ে পড়ল চণ্ডীপুরের পথে। আর ভোরের ভেজা বাতাস পেরিয়ে সে যখন চণ্ডীপুর গ্রামের বড় মসজিদের কাছে পৌঁছালো, তখন সবে সকালের নামাজ শেষ হয়েছে। মুসল্লিরা একে একে বেরিয়ে এসেছে। রায়হান খোঁজ নিয়ে জানতে পারল ইমাম সাহেব মসজিদের পাশে ছোট্ট ঘরে থাকেন। দরজায় কড়া নাড়তেই একজন সৌম্যকান্তি শুভ্র দাড়িওয়ালা বৃদ্ধ দরজা খুললেন। তার চোখ মুখে ছিল এক অপার্থিব প্রশান্তি। তাকে দেখি রায়হানের মনে এক ধরনের শ্রদ্ধা আর ভরসা জন্মালো। ইনি ইমাম আবু বক্কর। রায়হান সালাম দিয়ে নিজের পরিচয়টা দিলেন। ইমাম সাহেব তাকে ভেতরে আসতে বললেন। ঘরটা খুব সাধারণ, একটা চৌকি, একটা পড়ার টেবিল আর বইয়ের থাক ছাড়া আর কিছুর কোনো আসবাবপত্র নেই, কিন্তু পুরো ঘরটা পবিত্রতায় ভরা। ইমাম সাহেব রায়হানের সাথে বসলেন এবং তার শান্ত দৃষ্টি রায়হানের চোখের গভীরে গিয়ে যেন তার ভেতরে সব কিছু তোলপাড় করে দিচ্ছিল। বলো বাবা, এই জন্য এসেছো? তোমায় দেখে মনে হচ্ছে বড় কোনো বিপদের মধ্যে আছো। রায়হান আর কোনো ভরিতা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলল। বাবার অসুস্থতা, জামাল চাচার সম্পত্তি নিয়ে লোভ, রহিম চাচার কথা খুঁজে পাওয়া সেই ভয়ঙ্কর মাটির হাড়ি, আর গত রাতের সে বিভীষিকাময় ঘটনা। কিছুই বাদ দিল না। কথা বলতে বলতে তার গলাটা ধরে আসছিল। ইমাম আবু বক্কর সবকিছু মনোযোগ দিয়ে শুনলেন। তার কপালে চিন্তার কোনো ভাঁজ পড়ল না, মুখেও কোনো বিস্ময়ের ছাপ দেখা গেল না। তিনি যেন এমন এক ঘটনা আগেও শুনেছেন। রায়হানের কথা শেষ হলেই তিনি তার চোখ বন্ধ করে ফেললেন। তারপরে ধীরে ধীরে বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর হিংসুক অনিষ্ট থেকে আশ্রয় চায় যখন সে হিংসা করে। মানুষের লোভ আর হিংসা এমন এক দরজা যা দিয়ে শয়তান অনুচরদের প্রবেশ করার সুযোগ করে দেয়। তোমার চাচার লোভে অন্ধ হয়ে এমন পথটা বেছে নিয়েছেন যা শুধু তোমার বাবার জন্য নয়, তার নিজের জন্য ধ্বংসের পথ খুলে দিয়েছে। তিনি রায়হানের কাঁধে হাত রাখলেন আর বললেন, তুমি যে কোনো পাল্টা জাদুর পথে না গিয়ে এখানে এসেছো, এতেই বোঝা যায় আল্লাহ তোমাদের উপর রহম করতে চান। শিহর বা কালো জাদু হলো এক ধরনের কুফরি কালাম। এর প্রভাব সত্য, কিন্তু আল্লাহ তাআলা কালামের চেয়ে বড় কোনো শক্তি পৃথিবীতে নেই। ভরসা রাখো, আল্লাহ উত্তম সাহায্যকারী। ইমাম সাহেব সেদিনই আসরের নামাজের পর রায়হানের বাড়িতে আসতে রাজি হলেন। বিকেলে ইমাম আবু বক্কর যখন রায়হানের বাড়িতে এসে পা রাখলেন, তখন মনে হলো যেন বাড়ির উপরে চেপে থাকা দম বন্ধ করা পরিবেশটা কিছু হালকা হয়ে গেল। তার শান্ত উপস্থিতি যেন এক ধরনের রক্ষা কবচ। তিনি প্রথমে আনোয়ার সাহেবের ঘরে গেলেন। আনোয়ার সাহেব তখন ঘোরের মধ্যেই ছিলেন। ইমাম সাহেব তার কপালে হাত রেখে কিছুক্ষণ পবিত্র কোরআনের আয়াত পাঠ করলেন। বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এছাড়া আরো কিছু সূরা। তারা তেলাওয়াত শুনে সূরাটা এবং গম্ভীর ধ্বনিতে পুরো ঘরটা যেন মুখরিত হয়ে উঠেছিল। আনোয়ার সাহেব অস্থির ভাবটা কেমন যেন কমে গেল। এরপর ইমাম সাহেব রায়হানের খুঁজে পাওয়া সেই মাটির হাড়িটা দেখতে চাইলেন। রায়হান যখন ওটা তার সামনে আনলো, তিনি গভীরভাবে মনোযোগ দিয়ে ওটা দেখতে লাগলেন। তারপর বললেন, এগুলো শয়তানি কাজের চিহ্ন, এগুলো নষ্ট করে ফেলতে হবে, তবে সাধারণ মানুষের মতো নয়, বিশেষ নিয়মে, বুঝতে পেরেছ? তিনি রায়হানকে কিছু নির্দেশ দিলেন। একটা পাত্রে জল নিয়ে তাতে কোরআনের কিছু আয়াত, কিছু অংশ এবং বিশেষ করে শিহর নষ্ট করার আয়াতগুলো পরে ফু দিলেন। তারপর সেই হারে জিনিসগুলো ওই জলে ডুবিয়ে দিয়ে দূরে কোথাও পুঁতে ফেলার নির্দেশ দিলেন, যেখানে মানুষ চলাচল করে না। তিনি বললেন, মনে রাখবে,
এই বস্তুগুলো নিজস্ব কোনো ক্ষমতা নেই। ক্ষমতা তৈরি হয় মানুষের বিশ্বাস আর ভয়ের মাধ্যমে। যখন তুমি এগুলোকে আল্লাহর কালামের সামনে তুচ্ছ জ্ঞান করবে না, তখন এগুলো শক্তিহীন হয়ে পড়বে। এরপর তিনি পুরো বাড়ির চারপাশে সে বঞ্চ করার জল ছিটিয়ে দিলেন, বিশেষ করে বাড়ির সীমানা, দরজা, জানালা আর অভিশপ্ত দিঘির পাড়ে। তিনি রায়হানের হাতে একটা বিশাল বড় বোতলের জল দিয়ে বললেন, এই জল প্রতিদিন তোমার বাবাকে খাওয়াবে, আর বাড়িতে সকাল সন্ধ্যা উচ্চ স্বরে সূরা বাকারা তেলাওয়াত করবে। কেমন? যদি নিজে না পারো রেকর্ডার বা মোবাইলে চালিয়ে দেবে। যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় সেখানে শয়তান পালিয়ে যায়। আর অবশ্যই আয়াতুল কুরসি পড়তে ভুলবেন না। যাওয়ার আগে তিনি রায়হানকে ডেকে আলাদা করে বললেন, একটা কথা শুনে রেখো বাবা, এটা শুধু আধ্যাত্মিক লড়াই নয়। তোমার যা করেছেন তা আইনের চোখে অপরাধ। তুমি তার উপর নজর রাখো, তার গতিবিধি খেয়াল করো, ঠিক আছে? যখন সে সবচেয়ে বেশি মরিয়া হয়ে উঠবে তখন সবচেয়ে বড় ভুলটা করবে। তোমাকে সেই সুযোগের জন্য প্রস্তুতি থাকতে হবে, ঠিক আছে? ইমাম সাহেবের দেখানো পথে রায়হান এবং তার মা নিজেই সঁপে দিল। প্রতিদিন বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত বাজতে লাগলো এবং রায়হান নিজের নামাজ নিজেই শুরু করে দিল। আর প্রতি নামাজের পর বাবার জন্য দোয়া করতে লাগলো। সাফিয়া বেগম তো সারা দিনই তসবিহ আর কোরআন পাঠে রীতিমতো মগ্ন থাকলেন। ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো। সেই ব্যবসা পচা গন্ধ আর পাওয়া যায় না। আনোয়ার সাহেব অবস্থাও উন্নতি হতে লাগলো। তিনি এখন আর ঘুমের মধ্যে চিৎকার করে উঠেন না। মাঝে মধ্যে অল্প কিছু খাবারও মুখে দিচ্ছেন। তার চোখের শূন্য দৃষ্টির জায়গায় মাঝে মাঝে আগের যে পরিচিত কোমলতা ফিরে আসছে। কিন্তু রায়হান জানতো লড়াই এখনো শেষ হয়নি। শত্রু এখন আরো বেশি হিংস্র হয়ে উঠবে। যেমনটা আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই হলো। আনোয়ার সাহেবের উন্নতির খবর জামাল চাচার কান পর্যন্ত পৌঁছাতেই তিনি অস্থির হয়ে উঠলেন। তিনি তার কবিরাজ কেরামতি কাজ করছে না। রহিম চাচার মাধ্যমে রায়হান খবর পেল জামাল চাচা বেশ কয়েকবার সেই কুখ্যাত কবিরাজের সাথে দেখা করতে গেছে। তার চোখ মুখে এখন আগের সে আত্মবিশ্বাসের বদলে ফুটে উঠেছে এক ধরনের হিংস্রতা আর হতাশা। কয়েকদিন পর গভীর রাতে প্রবল ঝড় উঠল। কাল বৈশাখীর উন্মত তাণ্ডব বিদ্যুৎ চমকানির আলোয় চারদিকে ঘন ঘন আলোকিত হয়ে গেল। আর মেঘের গর্জনে কান পাতার দায় রায়হান ঘুমাতে পারছিল না। তার মনে বলছিল আজ রাতে কিছু একটা ঘটে যাবে। শয়তান এমন দুর্যোগের রাতে বেছে নেয় তার কাজ হাসিল করবার জন্য। সেই বিছানার রীতিমতো ছেড়ে উঠে জানালার কাছে দাঁড়ালো। বাইরে মুষল ধারায় বৃষ্টি হচ্ছে। ঝড়ের দাপটে গাছপালাগুলো যেন মাটিতে শুয়ে পড়েছে। রায়হানের শোবার ঘরের জানালাটা ঠিক দিঘির দিকে আছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে এক ঝলক বিদ্যুতের আলোয় তার চোখ আটকে গেল। তাদের বাড়ির দেওয়াল ঘেঁষে ঠিক বাবার ঘরের জানালার নিচে একটা ছায়া মূর্তি বসে আছে। ঝড়ের শব্দ ঝাঁপিয়েও রায়হান শব্দ শুনতে পেল। মাটিতে কিছু একটা খোঁড়ার শব্দ হচ্ছে। রায়হানের বুকের ভেতরটা উত্তেজনায় ধক ধক করে উঠল। ইমাম সাহেবের কথাগুলো তার মনে পড়ল। যখন সে সবচেয়ে বেশি মরিয়া হয়ে উঠবে তখন সবচেয়ে বড় ভুলটা করবে। রায়হান আর এক মুহূর্ত দেরি করলো না। সে নিঃশব্দে তার মোবাইল ফোনটা হাতে নিল, রেকর্ডিং অন করলো। তার পা টিপে টিপে পেছনের দরজাতে বেরিয়ে গেল। বিছানার শব্দে তার পায়ের আওয়াজে চাপা পড়ে গেল। সে বাড়ির পাশ দিয়ে ঘুরে বাবার ঘরের জানালা দিয়ে এগিয়ে গেল। কাছাকাছি হতেই সে স্পষ্ট দেখতে পেল সে মূর্তিটাকে। আর কেউ নয়, তার নিজের চাচা জামাল। তার সারা শরীর বৃষ্টিতে কাক ভেজা, হাতে একটা ছোট্ট কোদাল। তিনি উভয়ে মাটিতে গর্ত করছেন আর বিড়বিড় করে কি যেন বলছেন। তার পাশে কাপড়ে মোড়ানো এক পুটলি রাখা। রায়হান নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর ফোনের টর্চটা জ্বালিয়ে ধীরে ধীরে জামালের মুখ খুলে ফেললো। চাচা, এত রাতে এখানে কি করছেন? রায়হানের হিমশীতল কণ্ঠস্বর যেন জামালের কান পর্যন্ত যেতেই তিনি যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভূত দেখার মতো চমকে গেলেন। হাত থেকে কোদালটা ফেলে দিলেন। টর্চের আলোয় তার বুকটা বিবর্ণ হয়ে গেল। চোখ দুটো যেন আতঙ্কে বিস্ফারিত হয়ে গেল। রায়হান, তুই এখানে কি করছিস? তার গলাতে স্বর বের হচ্ছিল না। আমি তো আমার বাড়িতে আছি চাচা, কিন্তু আপনি আমার বাড়ির দেয়ালে বাবার ঘরে জানালার নিচে এই ঝড়ের রাতে কি করছেন? সত্যি করে বলুন। হ্যাঁ,
রায়হান পুটিটার দিকে ইঙ্গিত করলো। জামাল ধরা গিয়ে রীতিমতো সেই বরিয়া হয়ে উঠল। তার ভয়ের মুহূর্তে ক্রোধে রূপান্তরিত হলো। তিনি চিৎকার করে বললেন, হ্যাঁ আমি করেছিলাম। কি করবি তুই? হ্যাঁ, ওই বাড়ি ওই জমি সব আমার। তোর বাপ আমার সবকিছু কেড়ে নিয়েছে। আমি আমার হক আদায় করেই ছাড়বো। মানুষকে বেড়ে ফেরে হক আদায় করতে চান আপনি? নিজের ভাইকে তিলে তিলে শেষ করে দিয়ে আপনার বিবেকে বাধ্য না? রায়হানের স্বর যেন সপ্তমে চলল। বিবেক? বিবেক? আমার যখন না খেয়ে মরার মতো অবস্থা হয়েছিল না, তখন বিবেক কোথায় ছিল তোর বাপের? তোর বাপ শহরে মাস্টারি করে আরামের দিন কাটিয়েছিল, আর আমি গ্রামে পড়ে থেকেছি। এই সম্পত্তি আমার অধিকার আছে। জামালের চিৎকার আর ঝড়ের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেল। সাফিয়া বেগম আর রহিম চাচা হারিকেন হাতে ছুটে এলেন। আশেপাশে দু একজন প্রতিবেশীও গোলমাল শুনে বেরিয়ে এলো। সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। জামাল তখন মদের মতো পোড়া করতে শুরু করেছেন। ধরা পড়া ভয়ে তার মাথা ঠিক ছিল না। তিনি চিৎকার করে বলতে লাগলো, আমি এখন ওই কবিরাজ, ওই শয়তান আমাকে দিয়ে সব করিয়েছে। সে বলেছে 40 দিনের মধ্যে তোর বাপ হয় মরবে, না হয়তো পাগল হয়ে বাড়ি ছেড়ে পালাবে। আমাকে দিয়ে এইসব করেছে। অমাবস্যার রাতে শ্মশান থেকে মাটি আনিয়েছে, মরা মানুষের চুল জোগাড় করেছে। সব কিছু করেছি আমি শুধুমাত্র জমিটুকুর জন্য। জামাল যখন এই শুকনোক্তিগুলো করছিলেন, রায়হান তখন তার মোবাইলের রেকর্ডারটা বাটন অফ করলো। তার কাছে এখন সবচেয়ে বড় প্রমাণ এসে গেছে। ঠিক সেই মুহূর্তে দিঘির ওপারে জঙ্গল থেকে তীব্র বাজ পড়ার শব্দ হলো। সেই আলোয় সবাই স্পষ্ট দেখতে পেল সেখানে সে আলখাল্লা পরা কবিরাজ দাঁড়িয়ে আছে। সে হয়তো তার কাজের ফলাফল দেখতে এসেছিল, কিন্তু এতগুলো লোকের সামনে জামালকে ধরতে পারাতে সে যেন ভয় পেয়ে গিয়েছিল। এক মুহূর্ত দেরি না করে সে অন্ধকারের গভীরে বেরিয়ে গেল। তাকে আর কোনোদিন গ্রামে দেখা যায়নি। জামালের স্বীকারোক্তি গ্রামের সবাই শুনে ফেলেছিল। তার সম্মান, তার সামাজিক অবস্থান সবকিছুই এক নিমিষে রীতিমতো ধুলোর সাথে মিশে গিয়েছিল। পরদিন সকালে রায়হান গ্রামের মাতব্বরের সামনে মোবাইলের রেকর্ডিং বাজানো, আর কারো কোনো সন্দেহ রইল না। লজ্জায় অপমানে জামাল সেদিনই গ্রাম ছেড়ে কোথায় যেন চলে গেলেন। কেউ তার খবর রাখেন। এরপর আনোয়ার সাহেব খুব দ্রুত সুস্থ হয়ে উঠলেন, যেন তার শরীর মন দীর্ঘদিনের এক কালো মেঘের ছায়া সরে গিয়েছিল। বাড়িটা আবারও আগের মতো শান্তি ফিরে পেল। দিঘির জল আবারও আগের মতো স্বচ্ছ হয়ে উঠল। উঠোনের শিউলি গাছের আবারও ফুল ফুটতে শুরু করলো। কয়েক মাস পর রায়হান যখন ঢাকায় ফেরার জন্য তৈরি হচ্ছিল, তখন আনোয়ার সাহেব তাকে ডেকে বাসে পাঠালেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তার মুখে সে পূর্ণ হাসি। তিনি রায়হানের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি শুধু আমার জীবনটা বাঁচাসনি বাবা, তুই আমার বিশ্বাসকেও বাঁচিয়েছিস। আমি শুধু বুঝতে পেরেছি পৃথিবীর সবচেয়ে বড় জাদু মানুষের লোভ, আর সেই জাদুর সবচেয়ে বড় প্রতিষেধক হলো পরিবারের ভালোবাসা আর আল্লাহর উপর বিশ্বাস রাখা। রায়হান বাবার দিকে তাকিয়ে হাসলো। আর কয়দিনে তার জীবনে এমন এক অধ্যায় দেখেছে যা বিশ্ববিদ্যালয়ের কোনো বই তাকে শেখাতে পারত না। সে শিখেছে কিভাবে অন্ধকারের সাথে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু মানুষত্ব আর সাহস, বিশ্বাস দিয়ে অন্ধকারকে পরাজিত করা যায়। বাইরের পৃথিবীতে যতই ঝড় উঠুক না কেন, বিশ্বাসের আশ্রয় যদি অটুট থাকে, তবে কোনো ঐন্দ্রজালিক অন্ধকারী মানুষকে চিরতরে গ্রাস করতে পারে না। জেফরি ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠে। আপনার ঘটনা শোনার অপেক্ষায় থাকলাম। আমি ফিরোজ খান আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই ঘটনাটি কালেক্ট করেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে। বন্ধুর নামটা বলে দিচ্ছি, এহসানুল হক। আশা করি ঘটনাটি ভালো লাগবে, পড়ে শোনাবেন। Oh my God, what a story, man. Oh shit. This is a beautiful story. Wow. বলতে হবে যে this is undoubtedly the best story ছিল. Wow. অনেক দিন পর after a long time আর সম্পত্তির লোক একটা ব্ল্যাক ম্যাজিকের সাধারণ এক ঘটনা শুনলাম। This is just awesome একটা স্টোরি ছিল।
damn story. Thank you very much. Thank you very much for your beautiful story. And I believe যে আমরা মানে বিশেষ করে বলবো যে দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল কিছুটা ছিল, মানে চোখের সামনে মনে হচ্ছিল ঘটনাগুলো দেখছি। সিরিয়াসলি দিস ইজ অ্যামেজিং, অসাধারণ ছিল ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। অ্যান্ড আই বিলিভ যে সবার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে স্টোরিটা। আর যদি ভালো লেগে যায় ডেফিনেটলি আপনারা কমেন্ট করবেন। অ্যান্ড আমরা কিন্তু অবশ্যই চাই আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সুন্দর সুন্দর কমেন্ট, বিকজ ঘটনা কিন্তু আমরা শুনছি কিন্তু কমেন্ট কিন্তু খুব কম করি। আমি চাই যে সবাই কমেন্ট করবে, অনেক বেশি কমেন্ট করবে, বেস্ট কমেন্ট করে আপনাদের কাছ থেকে দেখতে চাই। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি আর দেরি করবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে আবার বলবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়ে শোনাবো। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। অ্যান্ড আগামীকাল ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে সুলাইমান জিনের ঘটনা। অ্যান্ড ইনশাল্লাহ সুলাইমান জিনের এবারে ঘটনা কিন্তু ফাটাফাটি হবে। দেরি না করে চলে যাচ্ছি, কথা হবে আগামীতে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।